4 দিনের অচলাবস্থার পর অবশেষে ধর্মঘট স্থগিত করেছে পণ্য পরিবহন মালিক শ্রমিকের সংগঠন। সোমবার রাতে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। ডিজেলের মূল্য বৃদ্ধিতে পণ্য পরিবহন ব্যয় বাড়ানোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয় সভায়। হঠাৎ করেই দেশের বাজারে বাড়ানো হয়েছে জরুরি জ্বালানি পণ্য ডিজেল ও কেরোসিনের দাম। আর এতে যাত্রী পরিবহনগুলোর মতো করে ভাড়া বাড়ানোর দাবিতে ট্রাক কাভার্ড ভ্যান সহ পণ্য পরিবহনে সম্পৃক্ত মালিক শ্রমিকরাও ধর্মঘট ডেকে বসেন শুক্রবার থেকেই। টানা 4 দিন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন বন্ধ থাকার পর অবশেষে সোমবার রাতে সেই জট খুলল সচিবালয়ে। সোমবার রাত 8:15টার পর থেকে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীসহ বেশ কয়েকজন সচিবের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান পরিষদের আহ্বায়ক। বিকেএমএ, বিজিএমএ, এফবিসিসিআই সহ তাদের সাথে যৌক্তিক ভাড়া নিয়ে আলোচনার পরেই আমাদের এগুলি চূড়ান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। মালিকরা যে গাড়ি ঘোড়া বন্ধ রেখেছিলেন সেটা এখন থেকে স্থগিত করা হলো। এদিকে ট্রাক কাভার্ড ভ্যানের ভাড়া বাড়ানোর দাবি যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ বিষয়ে বিজিএমইএ, বিকেএমইএ এবং এফবিসিসিআই এর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে। তাদের এই দাবি যৌক্তিক দাবি। আমরা বিজিএমই, বিকেএমই যাদের এবং এফবিসিআই যাদের নাকি তারা সেবা দান করেন তাদেরকে আমরা অনুরোধ করব একটা যৌক্তিকভাবে পণ্য পরিবহনের ভাড়াটা নির্ধারণ করেন। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে এখন থেকেই ধর্মঘট স্থগিত করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে ধর্মঘট প্রত্যাহারের পর 30% ভাড়া বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারেও রাজি হয়েছে ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণপরিবহন চলাচলে স্বস্তি ফিরলেও বাড়তি ভাড়ায় অস্বস্তিতে যাত্রীরা। 7 টাকার ভাড়া 10 টাকা নির্ধারণ হলেও গুনতে হচ্ছে 15 টাকা। বর্ধিত ভাড়ার চেয়েও বেশি নেয়ায় ক্ষোভ জানিয়েছেন জীবন জীবিকার তাগিদে রাস্তায় বের হওয়া নানা শ্রেণী পেশার মানুষ। বিআরটিএর নির্দেশনা না পাওয়ার দোহাই দিয়ে দূরপাল্লার বাসেও ভাড়া দিয়ে চলছে নৈরাজ্য। দেশজুড়ে চলা পরিবহন ধর্মঘটে নাকাল রাজধানী আবার ফিরেছে চিরচেনা রূপে। গণপরিবহনে নির্দিষ্ট গন্তব্যে ছুটছেন মানুষ। মহানগরীতে প্রতি কিলোমিটারে 45 পয়সা এবং ন্যূনতম ভাড়া 7 টাকা থেকে বেড়ে 10 টাকা কার্যকরে বিপত্তিতে নগরবাসী। সেই নির্ধারিত ভাড়ার চেয়েও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। নিত্য যাতায়াতে নিয়ন্ত্রণহীন এই বাড়তি খরচের বোঝা আর লাগামহীন দ্রব্যমূল্য মিলে দিশেহারা স্বল্প আয়ের মানুষ। বাইবেল থেকে ভাড়া এখানে হলো 60 টাকা, সেখানে আজকে 80 টাকা নিচ্ছে। গাড়ি ভাড়া বাইরে গেছে, খুব কষ্ট। আমার রুজি তো ওরকম নাই, দ্রব্যমূল্যের দাম তো লাগাম ছাড়া। তাহলে আমাদের জীবন তো মনে করেন জীবনে এটাকে জীবন ভরা চলে না। এই রুমের ভাড়া বেশি দিয়ে যদি আমরা চলি তাহলে আসলে আমরা কিভাবে চলবো? গরিব মানুষ চলার তো একটা আছে। মাসিক খরচে টান পড়বে মধ্যবিত্তেরও। হিসেব করে চলা চাকুরিজীবীদের কণ্ঠেও ঝরেছে ক্ষোভ। এতটা ভাড়া ইম্পসিবল আমাদের জন্য। আমাদের তো ইনকাম বাড়ছে না, দ্রব্যমূল্য বলেন, ভাড়া বলেন, সবকিছু বেড়ে যাচ্ছে। আমাদের জন্য এগুলো টর্চার। 3 টাকা করে বেশি নিচ্ছে, কিন্তু মানুষের আয় তো বাড়ে না, এটা তো বুঝতে হবে। 2015 সালের অক্টোবর থেকে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ছিল 1 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন ভাড়া 7 টাকা। বর্তমানে এই ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 15 পয়সা এবং সর্বনিম্ন ভাড়া 10 টাকা করা হয় সোমবার থেকে। আর দূরপাল্লায় ডিজেল চালিত বাসে সবশেষ প্রতি কিলোমিটারে ভাড়া ছিল 1 টাকা 42 পয়সা। তা বাড়িয়ে 1 টাকা 80 পয়সা কার্যকর হলেও বিআরটিএ থেকে এখনো আসেনি কোনো নির্দেশনা। ফলে চলছে বিশৃঙ্খল পরিস্থিতি। জনগণের উপরে খুবই ভোগান্তি বোধ সৃষ্টি হচ্ছে, কারণ এত টাকাতে গাড়ি ভাড়া দিতে যা আসা করা যাবে না। যেটা অরিজিনাল 27% ভাড়া হলে কিন্তু আপনার 30 টাকার ভাড়া 36 টাকা হবে, বা 20 টাকার ভাড়া 25 টাকা হবে, কিন্তু 20 টাকার ভাড়া 30 টাকা, 40 টাকার ভাড়া 50 টাকা। বিআরটি থেকে অরিজিনাল কাগজ শো করা উচিত। অসহনীয় ভোগান্তি শেষে সড়কে হয়তো স্বস্তি ফিরেছে, কিন্তু প্রথম দিনের নতুন ভাড়া কার্যকরের পর সাধারণ মানুষ কিন্তু ক্ষোভ জানাচ্ছেন। কারণ মাস শেষে হিসেব করতে গেলে বোঝাটা যেয়ে পড়বে তাদের ঘাড়েই। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের তুলনায় ভারতে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় সীমান্ত দিয়ে এখনও পাচারের সক্রিয় একটি অসাধু চক্র। শুধু পেট্রোপোল সীমান্ত দিয়ে প্রতিদিন অলিখিতভাবে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে লাখ লাখ লিটার জ্বালানি তেল।
পশ্চিমবঙ্গের সীমান্ত ঘুরে সে খবর জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। বাংলাদেশে ডিজেলের দাম যখন ৬৫ টাকা, তখন ভারতে প্রতি লিটার ডিজেল বিক্রি হয়েছে ১০২ টাকা পর্যন্ত। গেল ৩রা নভেম্বর রাত থেকে বাংলাদেশ সরকারের বর্ধিত ডিজেলের মূল্য যখন ৮০ টাকা, তখন ভারতের বাজারে ডিজেল বিক্রি হচ্ছে ৯০ রুপিতে। সীমান্তের এপার এবং ওপারের মধ্যে এই দামের ব্যবধানই সীমান্ত এলাকার ভারতীয় অংশে জ্বালানি পাচারকারীদের কাছে বড় ব্যবসায়িক সুযোগ বলে মনে করা হয়। সেটা মানছেন সীমান্তবর্তী এলাকার মানুষও। পেট্রোল ডিজেল অনেক কিছু ঢোকে বিলাকে, অনেক কিছু পাচার চলে। সীমান্ত সূত্রগুলো বলছে পেট্রাপোল সীমান্ত, আংরাইল সীমান্ত, গোজাডাঙ্গা সীমান্ত ছাড়াও ভারত বাংলাদেশের জল সীমান্তগুলো দিয়েও প্রতিদিন চোরাপথে বাংলাদেশ থেকে ঢুকছে হাজার হাজার লিটার জ্বালানি পণ্য। এছাড়াও প্রতিদিন গড়ে ৪ থেকে 450টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে পণ্য খালাস করতে প্রবেশ করে। তাদের মধ্যে ৮০% ট্রাক ফুল ট্যাঙ্ক ডিজেল ভরে ভারতে ফিরে আসে। তবে প্রায় ১ লাখ লিটার ডিজেল বৈধভাবে ভারতে ঢুকে পড়ছে রোজ, যা স্বীকার করছেন ভারতীয় ট্রাক চালকরাই। বাংলাদেশ থেকে তেল ফুল করলে একটু রেটটা কম পড়ে, যে কারণে বাংলাদেশ থেকে এখান থেকে হয়তো গাড়িটা ঢোকার মতন হয়ে হিসেবে গেল, এবার ওখান থেকে ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে আসে। ভারত সরকার ৪ নভেম্বর দেশটির জ্বালানি পণ্যের ওপর থেকে শুল্ক হ্রাস করায় অব্যাহতভাবে এর ঊর্ধ্বগতি কিছুটা কমেছে। ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম ছিল আকাশচুম্বী, আর সে কারণেই সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশ থেকে চোরাই পথে হাজার হাজার লিটার পেট্রোল, ডিজেল এবং কেরোসিন পাচার হয়ে আসতো। এমনটাই কিন্তু সীমান্তের যারা বাসিন্দা তাদের কাছ থেকে জানা গেল। পেট্রাপোল সীমান্ত থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ৪ দিন পর টনক নড়ল বিএনপির। তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জবাবদিহি না থাকায় সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মানববন্ধন থেকে আগামী ১০ ও ১২ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশেরও ডাক দেন মির্জা ফখরুল। জ্বালানি তেল, গণপরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার মানববন্ধন করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানববন্ধন রূপ নেয় জনসমাবেশে। প্রধান সড়ক জুড়ে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। মানববন্ধনে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, জবাবদিহিতা না থাকায় সরকার অযৌক্তিকভাবে তেল ডিজেলের দাম বাড়িয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, কিন্তু বাস ভাড়া নয়, ট্রাকের ভাড়াও বাড়বে এবং একই সঙ্গে আমাদের যে চাল, ডাল, তেল, লবণ, সবজি যেগুলো বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এ সময় বিএনপি নেতারা দ্রব্যমূল্য লাগামের মধ্যে আনতে সরকারের প্রতি আহ্বান জানান। সরকারের মধ্যে সিন্ডিকেট রয়েছে, মন্ত্রী এমপিদের সিন্ডিকেট। সর্বশেষ যে আঘাতটি করেছে জনগণের উপর, যেমনি চালের দাম, আজকে যেমনি আটার দাম, তেলের দাম, মানুষের ক্রয় ক্ষমতার আয়ত্তের বাইরে। মানববন্ধনে ১০ নভেম্বর দেশের সব মহানগরে ও ১২ নভেম্বর জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশের ঘোষণাও দেন বিএনপি মহাসচিব। প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির কোনো দেশপ্রেম নিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলে বলেছেন, বিদেশে পলাতক তারেক জিয়ার এত অর্থের উৎস কোথায়? তিনি বলেন, কোনো পলাতক আসামি দলের নেতৃত্বে থাকে কি করে? রোববার লন্ডনে আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় একথা বলেন প্রধানমন্ত্রী। জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী এখন সরকারি সফরে লন্ডনে। প্রথাগতভাবেই তার বিদেশ সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের ধারায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও প্রবাসীদের সঙ্গেও বৈঠক করলেন শেখ হাসিনা। কোর্ট মার্শাল দেওয়া হয়। রোববার লন্ডনে স্থানীয় সময় বিকেলে এই নাগরিক সভায় হোটেল ক্ল্যারিজ থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন সরকার প্রধান। খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি এটা কিন্তু আমাদের না,
এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, বিদেশে পলাতক তারেক রহমানের বিপুল অর্থের উৎস কোথায়? সাজাপ্রাপ্ত আসামির নেতৃত্বে পরিচালিত দলটির রাজনৈতিক অস্তিত্ব নিয়েও কথা বলেন তিনি। ওদের মধ্যে দেশপ্রেম নাই, জাতির জন্য কোনো কল্যাণ চিন্তা নাই, ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে, লুটপাটের বস্তু মনে করে। আপনারা নিজে এখন দেখতে পারেন তাদের জীবনযাত্রা, এই প্রবাসী থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে, তাদের সোর্স অফ ইনকাম কি, অর্থ কোথা থেকে উপার্জন করে, তারিখ জায়গায় জিজ্ঞেস করে না কোথা থেকে অর্থ পায়, কিভাবে চলে। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। সাজাপ্রাপ্ত আসামি সে হলো একটা দলের নেতৃত্বে, তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে? যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি। জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন জানিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, ৭৫-এর পর কুয়ের মাধ্যমেই দেশ চলত। ৭৫-এর পর বাংলাদেশে ১৯ বার কু হয়েছে। জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। ৭ই নভেম্বর প্রকৃতপক্ষে এটা সৈনিক হত্যা দিবস। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের বলবো, অনেকদিন তো এই দেশে ছিলেন, বাংলাদেশে আসেন, বিনিয়োগ করেন, অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। দেবাশিস রায়, সময় সংবাদ। দ্রুত এগিয়ে চলেছে পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের কাজ। মাওয়া প্রান্তে নির্মাণাধীন অত্যাধুনিক রেল স্টেশনের কাজ শেষ হয়েছে অর্ধেকেরও বেশি। এরই মধ্যে সেতুর দুই প্রান্তে বসে গেছে সংযোগ লাইন। পুরো প্রকল্পের অগ্রগতি ৪৬ ভাগ। এদিকে রেলমন্ত্রী জানিয়েছেন, একই দিন পদ্মা সেতু ও রেলের উদ্বোধন সম্ভব হচ্ছে না। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুর দুই প্রান্ত ভাঙা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত প্রায় ৭৭ কিলোমিটার রেল অবকাঠামো নির্মাণ চলছে পুরোদমে। মাওয়া প্রান্তে ২.৫৭ কিলোমিটার রেল সংযোগ সেতুর ১.৭১ কিলোমিটার এবং জাজিরা প্রান্তে ৪.০৩ কিলোমিটার রেল সংযোগ সেতুর ১.৫৮ কিলোমিটারে বসে গেছে ব্লেসলেস ট্র্যাক। সাসপেন্ডেড প্ল্যাটফর্ম টোটাল ৩০০ মিটার আছে, ৩০০ মিটারের ভেতর আমাদের ১৫০ মিটার কমপ্লিট। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ২০টি রেল স্টেশনের ১৪টিই নতুন। সেতুর দুই প্রান্তে মাওয়া ও জাজিরায় ২টি স্টেশন নির্মাণ হচ্ছে। ডরমেটরি আমাদের 4 বিল্ডিং, ডরমেটরি 3, গ্যাংহাট, আমাদের মেন স্ট্রাকচার বিল্ডিংগুলো স্টেশন এরিয়ার এগুলো শেষ আমাদের। প্রকল্প পরিদর্শন করে রেলপথ মন্ত্রী বলেন, রেল লিংক প্রকল্পের অগ্রগতি ৪৬%। তবে পদ্মা সেতুর উদ্বোধনীতে সড়ক পথের সাথে রেলপথ চালু হচ্ছে না। ব্রিজ অথরিটি যখন পর্যন্ত আমাদের রেলকে ব্রিজের উপরে কাজ করার সুযোগ আমাদের না দেবে, ততক্ষণ পর্যন্ত ব্রিজের উপরে রেল আমরা কোনো কাজ করতে পারছি না। ঢাকার থেকে যতক্ষণ পর্যন্ত মাওয়ার সঙ্গে আমরা কানেক্ট করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত কি মানুষকে কিন্তু আমরা মিনিংফুল রেলওয়ের যে পরিবহনের যে সার্ভিস এটা দিতে পারবো না। জাজিরা রেল স্টেশন নির্মাণের অগ্রগতি ৩৬.৩৯%। এই স্টেশনের কাজের অগ্রগতি এখন ৫.৫৬%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিপণন সম্মেলনে ভিডিও বার্তায় কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। যে কোনো পণ্য উৎপাদনের পরের ধাপেই বিপণন। সেখানে যার পণ্য যতটা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়, ক্রেতার নজর থাকে তার উপরই। সারা বিশ্বে দক্ষ মানব সম্পদকেও ঠিক একইভাবে করা হয় মূল্যায়ন। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে কাজ করছে সরকারও, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কটলারের সংগঠন কটলার ইম্প্যাক্ট, বাংলাদেশ সরকার আর নর্দার্ন এডুকেশন গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়ার্ল্ড মার্কেটিং সামিটে ভিডিও বার্তায় তৈরি পোশাক খাতের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। বাংলাদেশ ইজ নো মোর এ কান্ট্রি অফ হাঙ্গার, পভার্টি অ্যান্ড ন্যাচারাল ক্যালামিটিস। It has undergone
in the past decade. Today, Bangladesh is among the 5 fastest growing economies of the world, ranking 41st in terms of GDP. Our export earnings have risen from $18.47 billion in 2010 to $46.36 billion in 2020. সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের ঝুঁকি তুলে ধরেন আয়োজকরা। আর করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতির ক্ষত সারাতে ছোট দেশগুলোতে নতুন নতুন বিনিয়োগ নিয়ে আসতে বড় অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। দেখুন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা কতটুকু আর এর ঝুঁকিতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে কতটা সেটা নির্ধারণের সময় এসেছে। আমরা এখন নতুন এক বিশ্বে পা রাখতে যাচ্ছি। আমি এই সংকটময় সময়ে বড় অর্থনীতির দেশগুলোকে তাদের পরিকল্পনা নিয়ে আবারও ভাবতে অনুরোধ করব। ভার্চুয়াল ওই সম্মেলনে বিশ্বের বহু দেশের শিক্ষাবিদ, রাষ্ট্র ও সরকার প্রধান, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও অর্থনৈতিক নীতি নির্ধারকরা অংশ নেন। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ লক্ষ্য পূরণে সরকার কাজ করছে উল্লেখ করে রোটারি ক্লাবের সদস্য সহ প্রত্যেককে দায়িত্ববোধের জায়গা থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে রোটারি ক্লাবের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। একটি সরকারের পক্ষে সবকিছু সম্ভব হয় না। সরকার থাকবে, পাশাপাশি আমাদেরও একটা নৈতিক দায়িত্ব আছে, নাগরিক দায়িত্ব আছে। বাবা মা, আমার পরিবার, তাদের কাছে যেমন আমার কমিটমেন্ট আছে, তাদের জন্য ঋণ আছে। তাদের ঋণ যেমন শোধ করতে হবে, তেমন আমার যে সমাজ, যে পরিবার যেখানে আমি বসবাস করি, তার পাশে যারা আছে তাদের প্রতিও আমাকে লক্ষ্য রাখতে হবে। দেশ, মানুষ এবং এ নিয়ে তো আমাদের সব কথা। শিল্প বাণিজ্যের অন্যতম শহর হিসেবে পরিচিত যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটিতে শেষ হলো ইনভেস্টমেন্ট সামিট। সামিটটিতে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এতে আগ্রহ প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় ও প্রবাসী ব্যবসায়ীরা। ম্যানচেস্টার সিটি থেকে ঘুরে এসে শোয়েব কবিরকে সঙ্গে নিয়ে সানভীর রুপলের রিপোর্ট। 3,12,000 কোটি ডলারের অর্থনীতি নিয়ে বিশ্বের ষষ্ঠ বৃহত্তর অর্থনীতির দেশ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হল ইনভেস্টমেন্ট সামিট, যেখানে সরকারের উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বিনিয়োগ করার আহ্বান জানান। লন্ডনের পর শিল্প বাণিজ্যের শহর ম্যানচেস্টারের প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বিনিয়োগকারীরা আগ্রহী বাংলাদেশে বিনিয়োগে। বাংলাদেশ একটি রিজিলিয়েন্ট ইকোনমি আছে, ওখানে ইটি খুব ফাস্ট গ্রো করছে, ওখানে বিজনেস করার অপরচুনিটি আছে। উন্নত দেশের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা এখন ভ্যালু অ্যাডেড ও হাইটেক টেকনোলজির দিকে যেতে চাই। সে সমস্ত জায়গায় ইনভেস্ট করলে যে আমরা অনেক বেশি সুযোগ সুবিধা দেবো, সেই বিষয়গুলোকে আমরা হাইলাইট করেছি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা ও রাজস্ব বোর্ড সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানালেন বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস নিয়ে প্রস্তুত তারা। এখন ওয়ান স্টপ সার্ভিস শুরু হয়ে গেছে এবং বাংলাদেশে 100টা ইকোনমিক জোন হচ্ছে, এবং যেখানে আপনি বিডা আছে, ভেজা আছে, সেখান থেকে বসে আপনারা ইভেন আপনি অনলাইনে পর্যন্ত এখান থেকে বসে আপনার কোম্পানি সেট আপ করতে পারেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, রোড শো এর মাধ্যমে বাংলাদেশের সম্পর্কে বিশ্বের নেতিবাচক ধারণা পাল্টে যেতে শুরু করেছে। ম্যানচেস্টার কিন্তু এক সময় বলা হয়তো আপনার পৃথিবীর টেক্সটাইল সেন্টার ছিল, বস্ত্রর এখানে সেন্টার ছিল। এটা কিন্তু আস্তে আস্তে শিফট করে এখন আমরা বাংলাদেশ এখন কিন্তু বস্ত্র আমরা এখন সেকেন্ড লার্জেস্ট হয়ে গেছি। দুবাই, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের পর 10 লাখ প্রবাসীর আবাস যুক্তরাজ্যের 2 শহরে ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হলো। আগামী বছরে নতুন কোনো দেশে ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করতে চায় বিএসইসি। বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানিয়ে শেষ হচ্ছে যুক্তরাজ্য ইনভেস্টমেন্ট সামিট। এই সম্মেলনের মাধ্যমে আয়োজকরা বলছেন যে এখনই কোনো ফলাফল না পাওয়া গেলে ভবিষ্যৎ বাংলাদেশের বিনিয়োগের জন্য বীজ বপন করা হলো। সানভীর রুপল, সময় সংবাদ, ম্যানচেস্টার, যুক্তরাজ্য। গত 3 বছরের টিআরপি ডাটার ভিত্তিতে টেলিভিশনের বিজ্ঞাপন রেট কমপক্ষে 30 ভাগ বাড়ানোর অনুরোধ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। তাদের মতে রেট না বাড়ালে এই শিল্প চালু রাখা সম্ভব নয়। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংগঠনটির নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা থেকে এই আহ্বান জানানো হয়। এ সময় ক্লিনফিট জটিলতা ও অনলাইন বিজ্ঞাপনের বিষয়েও আলোচনা করেন নেতারা।
মেহেদি দিয়ে শ্বশুরবাড়ি যাবি? দেশে চালু থাকা স্যাটেলাইট মাধ্যম হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর আয়ের অন্যতম প্রধান উৎস বিজ্ঞাপন। দর্শকের কাছে প্রতিনিয়ত তথ্য, বিনোদন, সংবাদ পৌঁছে দিতে এসব প্রতিষ্ঠানের একঝাঁক কর্মীর বেতন ও উপস্থাপন কৌশল এবং প্রকৌশল ব্যয়ে বড় রসদ যোগায় এই বিজ্ঞাপন থেকে পাওয়া টাকা। করোনার সময়েও এই শিল্পের একটি চ্যানেলও বন্ধ তো থাকেইনি, উল্টো দেশের সেবায় নিয়োজিত থেকেছে সার্বক্ষণিকভাবে। কিন্তু মহামারীর পর বিজ্ঞাপনদাতারা রেট কমানোর যে ইঙ্গিত দিয়েছে চ্যানেলগুলোকে, সেটাই এখন বড় দুশ্চিন্তা টিভি মালিকদের। সোমবার সন্ধ্যায় বনানীতে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স বা অ্যাডকোর নতুন কমিটি বসে প্রথম কার্যনির্বাহী সভায়। এতে বিজ্ঞাপনের রেট না কমিয়ে 30% বাড়ানোর দাবি করেছেন সংগঠনটির সভাপতি। ন্যূনতম 30% বিজ্ঞাপনের রেট বাড়িয়ে দেওয়ার জন্য বিজ্ঞাপনদাতা যারা রয়েছেন, বহুজাতিক কোম্পানি রয়েছে, তাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি তারা যেন 30% বাড়ানো, এটা যেন তারা মেনে নেয়। তাহলে হবে কি, আমাদের একটা উইন উইন সিচুয়েশন আমরা আসবো। বিজ্ঞাপন দাতা এবং বহুজাতিক কোম্পানিগুলো টেলিভিশনের জন্য বিজ্ঞাপনের রেট না বাড়ালে ইলেকট্রনিক মিডিয়া শিল্প সংকটে পড়বে বলেও মত তাদের। এটা আমরা আসলে কোনোভাবে মেনে নিতে পারবো না যদি এই ধরনের কোনো চেষ্টা করা হয় যে বিজ্ঞাপনের রেট কমিয়ে দেওয়া। সেখানে কোনোভাবেই আমাদের এই টেলিভিশনকে সচল রাখা সম্ভব না যদি এই ধরনের কোনো একটা আঘাত আমাদের উপরে আসে। এছাড়া সভায় সাম্প্রতিক ক্লিন ফিড ইস্যু এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের রেট নির্ধারণ নিয়েও আলোচনা করেন অ্যাডকো নেতারা। এক পক্ষ লুজ হলে আরেক পক্ষের তেমন কোনো কিছু লাভ হয় না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 5 বছরেও বাণিজ্যিক উৎপাদনে আসেনি পলিথিনের বিকল্প পাটের তৈরি সোনালী ব্যাগ। অর্থ বরাদ্দের অভাবে এখনও কেনা যায়নি স্বয়ংক্রিয় ব্যাগ সিলিং মেশিন। এরই মধ্যে শেষ হয়েছে নির্ধারিত পাইলট প্রকল্প। সোনালী ব্যাগ বাণিজ্যিক উৎপাদনে আসলে শুধু দেশে নয়, রপ্তানি সম্ভব বিদেশের বাজারেও। সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। সড়ক থেকে নদী পরিবেশ আজ হুমকির মুখে পলিথিনের ভয়াবহতায়, যার প্রভাবে ধ্বংস হচ্ছে পরিবেশ, ক্যান্সার সহ বিভিন্ন মরণব্যাধি রোগের কারণও এই পলিথিন। এই পলিথিন থেকে মুক্তি দিতে 2016 সালে দেশে বাংলাদেশের বিজ্ঞানী আবিষ্কার করে পাট থেকে পলিথিন, যার নাম সোনালী ব্যাগ। ঢাকার ডেমরার শীতলক্ষা নদীর তীরে সরকারি পাটকল লতিফ ভবানী জুট মিল, সেখানে তৈরি হয় সোনালী ব্যাগ। আঁশ থেকে প্রথমে সূক্ষ্ম সেলুলোজ আহরণ করে আলাদা করে নেওয়া হয়, যা পানিতে অদ্রবণীয় সেলুলোজকে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে পরিবর্তন করা হয়। পরে বিশেষ তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়ার দ্রবণটি ড্রায়ার মেশিনের ভেতরে পরিচালিত হয়, যা রূপ দেয় পলিথিনে। প্লাস্টিকের কারণে পরিবেশে ড্রেইনগুলো ব্লক হয়ে যাচ্ছে। এই ব্লকেজগুলো ওয়াশ করতে বা ক্লিন করতে যে টাকাটা ব্যয় হচ্ছে, এটা কিন্তু আমরা চিন্তা করতেছি না। এটা যেহেতু একটা নতুন টেকনোলজি, নতুন একটা জিনিস, বাইরে এটার কোথাও কোনো মেশিনও নেই। তো সেই হিসেবে আমরা যতটুকু পারছি নিজেদের আইডিয়া দিয়ে কাস্টমাইজ মেশিন করছি। সরকারের কাছে এরই মধ্যে পাঠানো হয়েছে অর্থ চাহিদা, তবুও থমকে আছে প্রকল্প। সোনালী ব্যাগের উদ্ভাবক জানান, পৃষ্ঠপোষকতা পেলে দ্রুতই বাণিজ্যিক উৎপাদনে যাওয়া সম্ভব, তবে ব্যাগ বাজারজাত করতে প্রয়োজন আরও 300 কোটি টাকা। সেজন্য গভর্নমেন্টের কাছে আমাদের একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে। গভর্নমেন্ট যদি সেই প্রস্তাবনা যদি মেনে নেয়, পাস হয়, তাহলে টাকা আসলে আমরা পরবর্তী স্টেজে দৈনিক 10 টন বা 5 টন একটা আইডিয়াস নিয়ে আমরা আগাইতে পারবো। বিশ্বের 193টি দেশের প্ল্যাটফর্ম আর্থ ডে নেটওয়ার্কের 2018 সালে করা জরিপে দেখা যায়, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান 10ম। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। উপমহাদেশে প্রথম আধুনিক ট্রেন ওয়াশ প্ল্যান্ট উদ্বোধন হলো বাংলাদেশে। মাত্র 10 মিনিটে পরিষ্কার করা যাবে একটি আন্তনগর ট্রেন। রাজশাহী ও কমলাপুরে এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ সম্ভব হবে বলে প্রত্যাশা রেল কর্মকর্তাদের। সোমবার সকালে ওয়াশ প্ল্যান্ট উদ্বোধন করে রেলমন্ত্রী বলেন, রেলের মান আধুনিক করতে কাজ করছে সরকার। প্রতিদিন রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যায় শতাধিক ট্রেন। যাত্রার আগে ট্রেনের ময়লা পরিষ্কার করতে নেওয়া হয় পাকিস্তান আমলে স্থাপিত পুরানো ওয়াশপিটে। সেখানে বালতিতে পানি আর ঝাড়ু দিয়ে চলে পরিচ্ছন্নতার কাজ। 14 বগির একটি আন্তনগর ট্রেনকে যাত্রা উপযোগী করে তুলতে প্রয়োজন হয় 25 থেকে 30 জন শ্রমিক। সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। ফলে সময় মতো পরিষ্কার করতে না পারায় শিডিউল বিপর্যয়ে পড়েন যাত্রীরা। গাড়ি দোলাই করতে আমাদের এখন বর্তমানে লাগে 1 ঘন্টা 20 মিনিট। আগে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতো, 20-30 জন লোক লাগতো। যখন অতিরিক্ত ময়লা থাকে তখন গাড়িতে পরিষ্কার করতে গেলে শিডিউল বিপর্যয় হয়। ধোয়া মোছার এই
বিড়ম্বনা কমাতে কমলাপুর ও রাজশাহীতে বসানো হয়েছে উপমহাদেশের প্রথম আধুনিক ট্রেন ওয়াশ প্ল্যান, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মাত্র 10 মিনিটেই পরিচ্ছন্ন হবে ট্রেন। প্রথমে ডিজিটাল ঝাড়ু মেশিনের মাধ্যমে ধুলাবালি মুক্ত হবে, এরপর সাবান মিশ্রিত পানি দিয়ে ওয়াশ হবে ট্রেন। একই সঙ্গে পানি শুকিয়ে ট্রেন হবে চলাচলের উপযোগী। এখন আমরা 10 মিনিটে এটা স্কিপ করে গিয়ে আমরা আবার ট্রেনটা সার্ভিসে দিতে পারবো। এতে হবে কি দূর দূরান্ত থেকে যে ট্রেনগুলো লেটে আসতো সেই লেট আমরা অনেক রিকভারি করতে পারবো। আধুনিক এই প্ল্যান্টের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, আধুনিক ও স্বনির্ভর রেল ব্যবস্থাপনা গড়ে তুলতে 42টি প্রকল্প হাতে নিয়েছে সরকার। রেলকে প্রত্যেকটি জেলার সঙ্গে সংযুক্ত করার জন্য, প্রত্যেকটি পোর্টের সঙ্গে সংযুক্ত করার জন্য, সমস্ত রেলকে আমরা ব্রডগেজ রেলে রূপান্তর করার জন্য সেই লক্ষ্য নিয়েই আমরা রেলকে এগিয়ে নিচ্ছি। আধুনিক দুটি ট্রেন ওয়াশ প্ল্যান্ট নির্মাণে খরচ হয়েছে 36 কোটি টাকা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সনদ 5,000 আর বিশ্ববিদ্যালয়ের সনদ 10,000 টাকা। বানানো যাবে যে কোনো দলিলের কপিও। সময় লাগবে মাত্র কয়েক মিনিট। নকল সার্টিফিকেট তৈরি চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে, আইনের আওতায় আনা হবে নকল সনদ ব্যবহারকারীদেরও। বুলবুল রেজার রিপোর্ট। একটি মাধ্যমিকের সনদ পেতে একজন শিক্ষার্থীর অপেক্ষা করতে হয় 10 বছর। এর পেছনে থাকে অনেক শ্রম, মেধা আর আর্থিক বিষয়। অথচ নীলক্ষেতের বাকুশা মার্কেটের এই দোকানি মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলেন সেই সার্টিফিকেট। খরচও সামান্য, ব্যক্তিভেদে 5 থেকে 20,000 টাকা। গেল 5 বছর ধরে এভাবেই যে কোনো পাবলিক পরীক্ষার জাল সনদ তৈরি করে আসছেন তিনি। একটি কম্পিউটার, একটি প্রিন্টার আর কিছু কাগজপত্র। বিনিয়োগ এতটুকুই। নাম, বাপের নাম, মার নাম আর মাদ্রাসা বা স্কুলে যেটাই হোক ওই নাম নেই। তারপরে আমরা ওই নামগুলো এখানে টাইপ করে কোন গ্রুপ নেবে গ্রুপগুলো বসাই। তারপর একটা পয়েন্ট যেটা দরকার ওই পয়েন্টটা দিলে জন্ম তারিখ দিয়ে তারপর আমরা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিই। জাল সার্টিফিকেট তৈরি চক্রের প্রধান সহ 4 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 3 ধাপে কাজ করে চক্রটি। প্রথম ধাপে তারা সনদ প্রত্যাশীদের খুঁজে বের করেন। মাঝখানে থাকে একটি দালাল শ্রেণী যাদের কাজ চুক্তি করা। শেষ ধাপে থাকে কিছু কম্পিউটার কম্পোজের দোকানি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব সনদই তৈরি করে চক্রটি। জমির জাল দলিল বানাতেও দক্ষ তারা। খালি চোখে বোঝার খুবই কষ্টসাধ্য যে এটা অরিজিনাল না এটা ভুয়া নকল। যেখানে বিশেষ করে সার্টিফিকেট স্ক্রুনিংয়ের সুযোগটা কম, সেই সমস্ত জায়গায় তারা এই সার্টিফিকেটগুলো দিয়ে তারা আসলে বিভিন্ন রকম কাজবাজ বা চাকরি করে। পুলিশ বলছে নকল সনদ প্রত্যাশীরাও সমান অপরাধী। আইনের আওতায় আনা হবে তাদেরকেও। নিয়োগের আগে সার্টিফিকেট যাচাই করার পরামর্শ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। যারা এই কাজটির সাথে জড়িত তারাও যেমন অপরাধী, যারা এই অপরাধীর সাথে সহযোগিতায় তারা কাগজগুলি বানায় তারাও কিন্তু একইভাবে তারাও অপরাধী। যেই সংস্থার এই সার্টিফিকেটগুলি প্রয়োজন বা যারা চাকরি দেবে তারা যেন যথাযথ ভেরিফাই করে নেয়। রাজধানীর নীলক্ষেত কেন্দ্রিক সংঘবদ্ধ জাল সার্টিফিকেট চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় বিদ্যুতের লাইনে জড়িয়ে হাত পা হারানো শিশু রাকিবকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা বিদ্যুৎ বিভাগের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট। সোমবার এক রিটের শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ওই শিশুর চিকিৎসার খরচের বিষয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটকে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। 7 বছর বয়সী রাকিব স্বপ্ন ছিল বড় হয়ে চিকিৎসক হওয়ার, কিন্তু সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে। নিজের জীবনই নিজের কাছে হয়ে দাঁড়িয়েছে বড় বোঝা। পরিবারের অভিযোগ, আপত্তি জানানোর পরও সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা আব্দুর রাজ্জাক ঢালির বসতবাড়ির উপর দিয়ে নকশা বহির্ভূতভাবে বিদ্যুতের লাইন টানে পল্লী বিদ্যুৎ সমিতি। সেই বিদ্যুৎ লাইনে বিদ্যুতায়িত হয়ে ডান হাত ও পা হারিয়েছে 7 বছরের রাকিব। আর এই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন বাবা আব্দুর রাজ্জাক। 24 ঘন্টা বিছানার শুয়ে থাকে, পেশাব পায়খানা তাকে করানো হচ্ছে দিয়ে কোমর দিয়ে ধার করে চিকিৎসা করেছিলাম। বাড়িতে কৃষি ব্যাংকের জমি রেখে ওদের টাকা শোধ করে দিতে ধার করেছিলাম, তাদের টাকা শোধ করে দিয়েছে। 40 লক্ষ টাকা লাগবে হাত থেকে করতে গিয়ে পঙ্গু হাসপাতালে বলছে।
আর পাটা লাগবে বললো তো 2.5 লাখ টাকা লাগবে পাটা করতে গিয়ে। সোমবার রিটের শুনানি শেষে বিদ্যুৎ বিভাগ কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে রাকিবের এখন পর্যন্ত চিকিৎসা ব্যয়ের পাশাপাশি আগামীতে কি পরিমাণ খরচ লাগতে পারে সে বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষের প্রতিবেদন চান আদালত। তিনি লিখিতভাবে তাদেরকে অভিযোগ দিয়েছিলেন যে আপনারা এইভাবে লাইনটা টেনেন না, এটা অবৈধ হচ্ছে এবং আপনাদের বিদ্যুৎ লাইনে কোনো ক্যাপ লাগানো নাই, কোনো কাভার লাগানো নাই, সেটা দুর্ঘটনার কারণ হতে পারে। সেজন্য উনি নিজেই অফার করেছিলেন যে আমি টাকা দিচ্ছি, আপনারা এই বিদ্যুৎ লাইনটি কাভার দিয়ে লাগান। তারা সেটি করেনি এবং জোর করে এই লাইনটি নির্মাণ করেন। মাননীয় বিচারক রুল ইস্যু করেছেন 7 দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন বিদ্যুৎ বিভাগকে যে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে না। রিটের চূড়ান্ত শুনানির জন্য আগামী 18 নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। এবং ভবিষ্যতে তার কি ধরনের চিকিৎসার প্রয়োজন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ডেমরায় রাস্তা পার হওয়ার সময় 2 বাসের মাঝে চাপা পড়ায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তার সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, সোমবার দুপুরে স্কুল শেষে মায়ের জন্য ওষুধ কিনে ফিরছিলেন হিতপুর হাজী মোহাম্মদ লালমিয়া হাই স্কুলের শিক্ষক আব্দুল মালিক। এ সময় রাস্তা পার হতে গেলে 2 বাসের মাঝে চাপা পড়েন তিনি। তবে তার শরীরে বড় কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না। পরে স্থানীয় একটি হাসপাতালে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যা পর্যন্ত রাখা হয়। পরে সন্ধ্যায় বিশেষজ্ঞ চিকিৎসক এসে জানান আব্দুল মালিকের অভ্যন্তরীণ রক্তপাত হচ্ছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর সন্ধ্যে 7:30টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে আটক করা বাসের ড্রাইভার ও হেলপার থানা হেফাজতে আছে। প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনায় কথা বলেন তিনি। যদিও প্রধানমন্ত্রীর এবারের সফর ঘিরে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক যুগের পুরানো কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার কথা থাকলেও তা হয়নি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে গেল বছর লন্ডনে শেখ হাসিনার আগমনের পাশাপাশি বেশ বড়সড় আয়োজনের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাজ্য আওয়ামী লীগ। সেটি না হলেও এবার দীর্ঘদিন পর দলীয় সভানেত্রীর অপেক্ষা ছিলেন নেতাকর্মীরা। সম্প্রতি করোনা সংক্রমণের হার আবারও বাড়তে থাকায় অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার নানা কথা তুলে ধরেন তিনি। বলেন, পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিয়েছে তার সরকার। প্রধানমন্ত্রীর এবারের সফরে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক যুগ আগের গঠিত কমিটি নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়ার গুঞ্জন উঠলেও আদতে সেটি হয়নি। তবে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বরাবরের মতোই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নয়ন এবং সমৃদ্ধির পথে থাকবে এবং আগামীতে বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। জলবায়ু সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বের নেতৃবৃন্দ যেভাবে ভূয়সী প্রশংসা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলবায়ু পরিবর্তনে অনেক সফলতা এসেছে, আমি মনে করি যুক্তরাজ্য আওয়ামী লীগের এটাই সাংগঠনিক সবচেয়ে বড় প্রাপ্তি। এবারের যুক্তরাজ্য সফরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সমাবেশে দলে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি যখন এখানে আসেন, প্রবাসে আসেন, তখন প্রবাসীরা উজ্জীবিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীও তাদেরকে কাছে পেয়ে, সংগঠনের নেতাদেরকে কাছে পেয়ে তিনিও অনেক আপ্লুত হন। সুতরাং অবশ্যই তার সফরের মধ্য দিয়ে আমাদের সংগঠনের মধ্যে একটি নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার লন্ডন থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর যুক্তরাজ্যের আওয়ামী লীগের সভায় অতিথি হিসেবে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মায় বেশ উচ্ছ্বসিত নেতাকর্মীরাও। প্রধানমন্ত্রী বারবার প্রবাসীদের অবদান স্বীকার করে বললেন, মুক্তিযুদ্ধকালীন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আর তাই দেশের সব ক্ষেত্রে প্রবাসীদেরকে এগিয়ে আসার জন্য আবারও আহ্বান জানালেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দীর্ঘ 22 বছর পর ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্যারিসে যাবেন তিনি। এ সফরে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ এবং প্রথম ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু পুরস্কার নিজ হাতে বিজয়ীদের হাতে তুলে দেওয়ার কথাও রয়েছে শেখ হাসিনার। এদিকে তার এই আগমনকে কেন্দ্র করে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু।
দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি সরকারের আমন্ত্রণে আনুষ্ঠানিক সফরে আসছেন ফ্রান্সে। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সাথে বৈঠকে অংশগ্রহণ করবেন। এতে ফরাসি বাংলাদেশি ব্যবসায়ী নেতারাও অংশগ্রহণ করবেন। এখানকার যে সিইও অর্গানাইজেশন মেডেফ, যারা এই মিটিংয়ে আমন্ত্রণে সাড়া দিয়েছেন, যারা বিশ্বের বিভিন্ন দেশে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে বাংলাদেশেরও কীভাবে সেটা করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সে ব্যাপারে তাদের সঙ্গে আলাপ করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত প্রবাসীরা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রেড কার্পেট অভ্যর্থনা দিবে, তাও ইনভ্যালিড, যেখানে নেপোলিয়নের কবর আছে, খুব রেয়ার ঘটনা। ওনার দক্ষতার কারণে হয়তো বাংলাদেশের নারী গোষ্ঠী যারা অনেক পিছনে ছিল বাংলাদেশ নারী নেতৃত্বে, অনেকেই এগিয়ে এসেছেন। তাকে 3 জায়গায় গার্ড অফ অনারের মধ্য দিয়ে সম্মান প্রদর্শন করা হবে। ফ্রান্স আগমন উপলক্ষে আমরা আনন্দিত। সফরকালে তিনি সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য প্রবর্তিত ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেবেন। ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালীন সময়ে বাংলাদেশে বিনিয়োগের যে অপার সম্ভাবনা রয়েছে তা তুলে ধরা হবে দ্বিপাক্ষীয় বাণিজ্যিক বৈঠকের মাধ্যমে। আর ফ্রান্সের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাও সুদৃঢ় হবে তার এই সফরের মধ্যে দিয়ে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুমন বাবু, সময় সংবাদ। 20 মাস পর অবশেষে বিদেশি পর্যটকদের জন্য খুলল যুক্তরাষ্ট্র। আজ থেকে কেবল পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা স্থল ও আকাশপথে যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ পাবেন। আপাতত 33টি দেশের নাগরিকদের জন্য এই সুযোগ চালু হলেও তালিকায় নেই বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। হোয়াইট হাউস ঘোষিত নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণের 72 ঘন্টা আগে করোনা পরীক্ষায় যাদের নেগেটিভ ফলাফল এসেছে তারাই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA অনুমোদিত অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া যে কোনো টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি পাবেন। সেক্ষেত্রে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নেওয়া ব্যক্তিরাও প্রবেশের অনুমতি পাবে, থাকতে হবে না কোয়ারেন্টাইনে। ফ্রান্স, জার্মানি, ইতালি সহ ইউরোপের শেনজেন অঞ্চলের 26টি দেশ এবং ব্রিটেন, আয়ারল্যান্ড, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলের পূর্ণ ডোজ গ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে এই সুযোগ পেলেও এই তালিকায় নেই বাংলাদেশ। এতে হতাশ বাংলাদেশিরা, তবে শিগগিরই সুযোগ পাবেন বলে আশা তাদের। যুক্তরাষ্ট্রের আকাশপথ টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্য পুরোপুরি খুলে গেলেও স্থল সীমান্ত দিয়ে ঢুকতে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। পারিবারিক বা পর্যটন ভ্রমণের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক হলেও জরুরি প্রয়োজনে টিকা না নেওয়া পর্যটকরাও স্থল সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি পাবেন। তবে আগামী জানুয়ারি থেকে স্থলপথেও টিকার পূর্ণ ডোজ গ্রহণ বাধ্যতামূলক করা হবে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জার্মানিতে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম বৃহত্তম কুমড়া উৎসব। বর্নিল এ উৎসবে 867 কিলোগ্রাম ওজনের বিশাল মিষ্টি কুমড়া জিতে নেয় প্রথম পুরস্কার। পাশাপাশি এতে প্রদর্শন করা হয় আরও অন্তত 500 জাতের ছোট বড় কয়েক লাখ মিষ্টি কুমড়া। জার্মানি থেকে উৎসবের বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। হাটে কিংবা মাঠে মিষ্টি কুমড়ো দেখলেই মনে পড়ে যায় তার স্বাদ ও পুষ্টিগুণের কথা। আর যদি গোটা একটা উৎসবই হয় ভিটামিনে ভরপুর সেই মিষ্টি কুমড়াকে নিয়ে, তাহলে তো কথাই নেই। সম্প্রতি জার্মানির ব্রান্ডেনবুর্গের পটসডামে হয়ে গেল জনপ্রিয় এই কুমড়ো উৎসব। এতে প্রদর্শন করা হয় অন্তত 500 জাতের ছোট বড় মিষ্টি কুমড়ো। শুধু তাই নয়, ছিল মিষ্টি কুমড়ো দিয়ে বানানো নানা স্থাপনা কর্ম। এর কোনোটিতে ফুটিয়ে তোলা হয় কিংবদন্তি সঙ্গীতজ্ঞ বেথোভেনের অবয়ব, কোনোটিতে আবার এলভিস প্রিসলি কিংবা রোলিং স্টোন, আবার কখনো দেখা মিলবে হালের ডিজে মাস্টারকেও। এই কুমড়া প্রতিযোগিতা পৃথিবীর অন্যতম বড় একটি ইভেন্ট, কারণ এখানে আমাদের কৃষকদের ফলানো সবচেয়ে বড় মিষ্টি কুমড়াটি প্রতিযোগিতার মাধ্যমে প্রথম হওয়ার সুযোগ পায়। এক কথায় দারুণ। মেলায় ঘুরতে ঘুরতে অবশেষে দেখা মিলল প্রথম হওয়া কাঙ্ক্ষিত মিষ্টি কুমড়োটির, যার ওজন 867 কিলোগ্রাম, যেটি ছাড়িয়ে
ছাড়িয়ে গেছে গতবারের 761 কিলোগ্রামের রেকর্ডকেও। রং ঈদ এই উৎসবে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। অদ্ভুত সুন্দর সব কুমড়ো। বরাবরের মতোই দারুণ এই উৎসবের মধ্য দিয়ে প্রতিযোগিতার আয়োজন করতে পেরে খুশি স্থানীয় কৃষক ও বাসিন্দারা। এমন বর্ণাঢ্য আয়োজন আমাদের শক্তি ও উৎসাহ যোগায়। অনুপ্রেরণা পাই ভালো কিছু করার। সবচেয়ে বেশি ভালো লাগে যখন শিশুরা কুমড়ার প্রতি আকর্ষিত হয়। এছাড়াও মিষ্টি কুমড়ার কনসার্ট নামে অনুষ্ঠিত এই উৎসবে অংশ নেন দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশিরাও। জয় হোক প্রকৃতির এই প্রাণের উৎসবের, জয় হোক রং বেরঙের ছোট বড় সকল মিষ্টি কুমড়োর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টের খবর। নিজেদের প্রথম ম্যাচ মঙ্গলবার সেশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। এর আগে সোমবার দু দলের মধ্যকার ম্যাচটি মাঠে করানোর কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী মঙ্গলবার মাঠে গড়াবে বাংলাদেশ ও সেশেলসের লড়াই। এদিকে এই ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হচ্ছে মারিও লেমোসের। প্রথম অ্যাসাইনমেন্ট, তাই ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে অনুশীলনে বেশ সিরিয়াস এই পর্তুগিজ কোচ। কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচারে সেশেলসের চেয়ে এগিয়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে লাল সবুজরা 187তম স্থানে থাকলেও ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশটির অবস্থান 199তম। যদিও এখন পর্যন্ত দু দলের কোনো দেখা হয়নি, তারপরও দল শতভাগ প্রস্তুত থাকায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় মারিও লেমোস। সিশেলস অনেক ভালো দল, কিন্তু আমরা তার চেয়েও ভালো, কেননা ছেলেরা একদিন বেশি পেয়েছে এবং আমরা বেশ ভালো টিম। আশা করি প্রথম ম্যাচ দিয়েই আমরা ভালো করব। আমরা একদিন বেশি পেয়েছি প্র্যাকটিসের সময়টা, আর শ্রীলঙ্কা ওয়েদারেরও একটা ব্যাপার আছে, এখন রেনি সিজন, তো এই জায়গায় আমরা 3 দিন প্র্যাকটিস করতে পেরেছি ফার্স্ট খেলার আগে, তো আমার কাছে মনে হয় এটা অনেক পজিটিভ ব্যাপার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 দিনের অচলাবস্থার পর স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট স্থগিত করলেন পণ্য পরিবহন মালিকরা। গণপরিবহনে বাড়তি ভাড়ায় অস্বস্তি, দূরপাল্লায়ও নৈরাজ্য। টনক নড়ল বিএনপির, তেলের দাম বাড়ানোর প্রতিবাদী সমাবেশ। জবাবদিহি না থাকায় সরকারের স্বেচ্ছাচারিতা, অভিযোগ মির্জা ফখরুলের। 10 ও 12 নভেম্বর বিক্ষোভ। এবং বিদেশে পলাতক তারেক জিয়ার অর্থের উৎস কি জানতে চায় প্রধানমন্ত্রী। লন্ডনে নাগরিক সভায় বললেন বিএনপির কোনো দেশপ্রেম নেই। এ ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।